আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো সবাই? এসএসসি 25, আশা করি সবাই ভালো আছো। আর সবাই অনেক টেনশন এবং অনেক মোটামুটি একটা তাড়াহুড়োর মধ্যে আছো তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারটা নিয়ে। তো ফিজিক্স সেকেন্ড পেপারটা নিয়ে আমাকে অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে ভিডিও দেওয়ার জন্য, যে শেষ এই টাইমে আমি আসলে কীভাবে পড়বো, কোন জিনিসটা পড়া উচিত, এখন কীভাবে পড়বো তো সেটা ফ্যাক্ট না, কোন জিনিসটা পড়বো সেটা নিয়ে হচ্ছে আলোচনা করতে হবে। তো অনেকেই মেসেজ দিছে, অনেকেই ভোট দিল। সেক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে আমি চলে আসছি তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারটা আরও সহজভাবে পড়ার জন্য, কীভাবে তুমি কোন কোন টপিকগুলো টাচ করে এখন যাবা। তো একটু দেরি হয়ে গেছে, তারপরেও আমি চেষ্টা করব তোমাদের সকল টপিক যাতে কভার করে দেওয়া যায়, সকল চ্যাপ্টার যাতে কভার করে দেওয়া যায়। তো আমরা আজকে শুরুতেই পড়বো হচ্ছে গিয়ে আধুনিক পদার্থবিজ্ঞান দিয়েই। তো আধুনিক পদার্থবিজ্ঞান আমরা কী কী জিনিস পড়বো এটা নিয়ে চলো আজকে ভিডিওটা প্রথমে শুরু হচ্ছে, দেন স্টেপ বাই স্টেপ আমি বাকি ভিডিওগুলো ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। তো চলো শুরু করা যাক। আমি খুব শর্টের মধ্যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কভার করে দেবো, ডিটেলসে যাবো না, কারণ ডিটেলসে যাওয়ার মতো ওরকম সময়ও আমার হাতে নাই, তোমাদের হাতেও ওরকম সময় নেই যে একটা ভিডিও তোমরা এত লং টাইম 2 ঘন্টা 3 ঘন্টা দেখবা। এত সময় তো আসলে সম্ভব না একটা ভিডিও 2-3 ঘন্টা দেখা। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এখন কি লাস্ট টাইমে এই মুহূর্তে আমাদের টিচারদের উচিত তোমাদের টপিকগুলো ধরাই দেওয়া, কোনগুলো ভালো করে পড়া উচিত। আর তোমাদের উচিত হচ্ছে ওই টপিকগুলোর আন্ডারে যে সিকিউগুলো আছে ওগুলো ভালো করে একটু সলভ করা, ভালো করে প্র্যাকটিস করে যাওয়া, যাতে তোমরা পরীক্ষার হলে বসে যাতে কনফিউশন আর না থাকে। তো সেক্ষেত্রে তার উদ্দেশ্যেই আমি হচ্ছে কি তোমাদের জন্য সবগুলা অধ্যায়ের উপরে দিয়ে দিব, খুবই শর্ট টার্ম করে, একবার বেশি কিছু ব্যাখ্যায় যাবো না। তো চলো শুরু করি, কথাবার্তা বেশি না বাড়ে। তো প্রথমে আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে শুরু করবো, বেশি একবারে খুবই কম পড়া, এখানে একটা ছোট একটা চ্যাপ্টারটা আমি এই জন্য শুরু করছি এটা দিয়ে, যে আধুনিক পদার্থবিজ্ঞান মাত্র 2টা টপিক পড়লে তোমার জন্য যথেষ্ট। একটা হচ্ছে আপেক্ষিকতা আর একটা হচ্ছে তোমার ফটো তড়িৎ ক্রিয়া। তো আমি প্রথমত হচ্ছে কি আপেক্ষিকতা নিয়ে আলোচনা করবো, দেন ফটো তড়িৎ ক্রিয়া দিয়ে আলোচনা করবো। তো আপেক্ষিকতা থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন টাইপের টপিক থেকে আসতে পারে সেটা একটা আমি একবারে ডিটেলস লিখে দিচ্ছি এখানে তোমাদেরকে। আমি জানি যে কি আমরা জানি যে কি আপেক্ষিকতা থেকে টপিক হচ্ছে ভর, সময়, দৈর্ঘ্য, এগুলো হচ্ছে আপেক্ষিকতার টপিক। তো সেক্ষেত্রে ভর থেকে কেমন প্রশ্ন আসতে পারে? আপেক্ষিক গতিশক্তির তুলনা, অথবা শক্তির তুলনা, অথবা ঘনত্ব করতে বলে, বা ঘনত্বের পরিবর্তন, ঘনত্বের তুলনা, এভাবে করতে বলে। তো আপেক্ষিক গতিশক্তির তুলনা এগুলো কোন ধরনের প্রশ্ন, কেমন প্রশ্ন? যেমন তোমরা বুঝতে পারবা যে ইকের ইজ ইকুয়াল টু এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। তো তোমাকে দুই ক্ষেত্রে দুইটা বস্তু বলে দিবে, দুইটা বস্তুর ভর বলবে, তাদের জন্য হচ্ছে গতিশক্তি আপেক্ষিক গতিশক্তির তুলনা করতে বলে। এই সূত্রটা সবাই আশা করি জানো, ঠিক আছে? আপেক্ষিক গতিশক্তির যে সূত্রটা ছিল এটা দিয়ে তুলনা করতে বলে। আবার এখন দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, শক্তির তুলনা। তোমাকে দুইটা অবস্থা বলে দিবে, একটা হচ্ছে সাধারণ, যে আমাদের সাধারণ সনাতন যে গতিশক্তি সেটা, আর একটা হচ্ছে আপেক্ষিক গতিশক্তি। এই দুইটা শক্তির মধ্যে তুলনা করতে বলে। একটা হচ্ছে তোমার এই সূত্র দিয়ে, আরেকটা হচ্ছে ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার। এই দুটো সূত্র দিয়ে তুলনা করতে বলে, অথবা এটা না দিয়ে আরেকটা সূত্র আছে, ইকে ইজ ইকুয়াল টু বা ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, শক্তির তুলনা। এইটা এবং নিচেরটা, অথবা এইটা এবং মাঝখানটা, এগুলো দিয়ে তোমাকে শক্তির তুলনা করতে বলে। তো এই দুইটা টপিক থেকে এই ধরনের প্রশ্নগুলো রিপিট হচ্ছে বারবার করে, বা আসছে বারবার করে। এখন আসে ঘনত্ব নিয়ে বেশি কিছু বলার নেই, খুবই কম টপিক এখান থেকে, বা খুবই কম আসছে পরীক্ষার জন্য। তো ঘনত্ব তারপরে সবাই ভালো করে দেখে নিবা। ঘনত্বের সূত্রটা রো ইজ ইকুয়াল টু এম বাই বি, রো ইজ ইকুয়াল টু এম বাই বি, রো ইজ ইকুয়াল টু এম বাই বি, এটা দিয়ে আসছে। তো একটা হচ্ছে স্বাভাবিক ক্ষেত্রে গতিশক্তি তোমার ঘনত্ব, আর একটা হচ্ছে তোমার রো নট ইজ ইকুয়াল টু এম বাই ভি নট, সরি এম নট বাই বি নট। এইটা একটা আপেক্ষিকের জন্য, একটা সনাতনের জন্য, স্বাভাবিক ক্ষেত্রে। তো এই দুটার ক্ষেত্রে তোমাকে ঘনত্বের পরিবর্তন, ঘনত্বের তুলনা করতে বলে। এটা হচ্ছে তোমাদের ভরের পার্ট থেকে যা আসে বিগত বছরগুলোতে বা আসছে, ওইগুলো তোমাদেরকে আমি দেখলাম। আরেকটা হচ্ছে স্বাভাবিক ক্ষেত্রে ভরের থেকে ভরের পার্থক্য, ভর দ্বিগুণ হবে কিনা, প্রথম ক্ষেত্রেও দ্বিতীয় দুইটা ক্ষেত্র দিয়ে দিবে, ভরের তুলনা করতে বলে। তো এগুলো তোমরা পারবা যে ভরের আসলে সূত্রটা কি, ভরের সূত্র দিয়ে ভরের তুলনা করে দিবা, বাস শেষ। এরপর আসো সময়। সময় নিয়ে বেশি কিছু বলার অপশন নাই। সময় থেকে কেমন প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, তুমি কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করলেই নিজেই বুঝে যাবা যে কেমন প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। মহাকাশ এবং পৃথিবী, এই টপিকটা অনেকবার রিপিট হয়েছে, এই টপিক থেকে প্রশ্ন। এটার জন্য তোমাকে অবশ্যই টি এবং টি নট এই দুটোর মধ্যে ভালো করে আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। তো টি নটটা কি? টি নট হচ্ছে গিয়ে তোমার ঘটনা যেখানে ঘটছে, বা ঘটনা যার ধারা ঘটছে তার পরিপ্রেক্ষিতে সময়। আর ঘটনা হচ্ছে গিয়ে যারা পর্যবেক্ষণ করছে তার পরিপ্রেক্ষিতে সময় হচ্ছে টি। এইটা তো মোটামুটি আমরা সবাই জানি। যেমন মহাকাশ এবং পৃথিবীর মধ্যে মহাকাশচারী এবং পৃথিবীবাসী, মহাকাশচারীর বয়স, মানে মহাকাশচারীর যে বয়সটা থাকে সেটা অলওয়েজ হচ্ছে গিয়ে টি নট হয়, আর পৃথিবীবাসী হচ্ছে সবসময় টি হয়। এই জিনিসটা একটু কম্পেয়ার করে রাখতে পারলে তুমি ভালো করে বুঝতে পারবে প্রশ্নগুলো, বা অঙ্কগুলো ভালো করে করতে পারবে।
এবার হচ্ছে ব্যক্তি সঠিক সময়ে পৌঁছাতে পারবে কিনা, অনেকবার প্রশ্ন আসছে এই ধরনের। বিগত কুমিল্লা বোর্ডেও কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসছে যে তার বয়স ছিল এত, স্কুল হচ্ছে এত বছরে প্রতিষ্ঠিত হয়েছে এবং 100 বছর পূর্তির একটা অনুষ্ঠান আয়োজন করছে, তো ওই ব্যক্তি কি ওই সময় গিয়ে পৌঁছাতে পারবে কিনা, এই ধরনের প্রশ্ন করছে। তো এগুলো তো খুবই কমন প্রশ্ন যে পৌঁছাতে পারবে কিনা, তার জন্মদিন এত বছর পালন করতে পারবে কিনা, এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছিল, মানে আসলে এই ধরনের প্রশ্ন থেকেই আসে। তো আশা করি তোমরা সবাই এই ধরনের প্রশ্নগুলো পারবা। আর আমি আগে থেকে বলছি পৃথিবীবাসী সবসময় টি হয় আর মহাকাশচারী ওইগুলো সবসময় টি নট হয়। ওকে, এখন আসলে দৈর্ঘ্য। দৈর্ঘ্য ক্ষেত্রে কী হবে, চলমান গতিশীল দৈর্ঘ্য বের করতে বলে, খুবই সিম্পল, দৈর্ঘ্যতে অনেকবার আসছে। চলমান দৈর্ঘ্য বের করো, গতিশীল দৈর্ঘ্য বের করো, মানে হচ্ছে গিয়ে এল বের করতে হবে। এল ইজ ইকুয়াল টু কি, এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা ঠিক আছে, এই সূত্র দিয়ে করে ফেলতে বলে। তারপর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, এই বিষয়টা একটু ক্রিটিক্যাল, ক্ষেত্রফল নির্ণয়। তো ক্ষেত্রফল নির্ণয়টা ভালো করে দেখে নিবা। ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে গিয়ে এক্স ইন্টু ওয়াই আর কি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় দেখতে হবে মনোযোগ দিয়ে, কোন বিষয়টা তোমাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি একটু সাইড দিয়ে মুছি। কোন বিষয়টা তোমাকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, যে বিষয়টা মনোযোগ সহকারে দেখতে হবে সেই বিষয়টা হচ্ছে গিয়ে, যদি তুমি এক্স অক্ষ বরাবর গতিশীল হও, এক্স অক্ষ বরাবর গতিশীল হও, তাহলে মনে রাখতে হবে তোমার ওয়াই ফিক্সড। আমার রিভিশন ব্যাচ যেটা ছিল আমি কিন্তু এগুলো সেখানে ভালো করে ইনক্লুড করে বুঝাইছি, একবারে ডিটেলসে বুঝাইছি। তারপরে ওয়াই অক্ষ বরাবর যদি গতিশীল হয়, ওয়াই অক্ষ বরাবর, সেক্ষেত্রে আমাদের বুঝতেই পারতেছো কোনটা স্থির হবে, কোনটা ফিক্সড হবে, এক্স ফিক্সড হবে। কেমন, এটা বলতে কি হচ্ছে দেখো, ভালো করে খেয়াল করো, এখান থেকে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এই পর্যন্ত দেখা যাচ্ছে। তো আমার দেখো এটা তো এক্স, এটা ওয়াই, এটা বুঝে গেছো সবাই, বুঝতে পারছো? ঠিক আছে, আমি একটু দাগ দিয়ে বুঝাই। একটা দাগ এদিকে দিলাম লাল দাগ, আর একটা দাগ দিলাম এই বরাবর। এখন দেখো এখানে যেটা লাল দাগ দেওয়া আছে এটা এক্স অক্ষ বরাবর গতিশীল হয়েছে, তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু এটা গতিশীল হয়েছে, তার মানে এখানে ওয়াই এর মানটা ফিক্সড, এখানে ওয়াই ফিক্সড। কেমন, এখানে ওয়াই ফিক্সড। আর এখানে যেহেতু নীল দাগটা ওয়াই অক্ষ বরাবর গতিশীল হয়েছে, তার মানে এখানে এক্সটা হচ্ছে ফিক্সড। ফিক্সড বলতে কি বলছে, এগুলো চেঞ্জ হবে না। এই এক্স ওয়াই আছে না, এক্স ওয়াইয়ের ক্ষেত্রে এক্সটা মনে করো ফিক্সড, আর ওয়াইটা তোমাকে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে বের করতে হবে ওয়াই নটটা। বুঝতে পারছো? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে, কিন্তু রাজশাহী বোর্ডে কিন্তু আসছে, একটু দেখে নিবা। তারপরে দৈর্ঘ্যের পরিবর্তনটাও আসে, দুইটা অবস্থান বলে দেয়, তার জন্য দৈর্ঘ্যের পরিবর্তনটা, বা দুজন ব্যক্তির কথা বলে দেয়, দুজন ব্যক্তির জন্য ব্যাগের পরিবর্তন হয়েছে, তো ব্যাগের পরিবর্তন হলে তাদের দৈর্ঘ্যের পরিবর্তনটা কেমন হবে এটা বের করতে বলে। তো এইগুলো একটু দেখে নিবা, এই ধরনের প্রশ্নগুলো রিপিট হয়েছে, কিন্তু কুমিল্লা বোর্ডে এই বছর মেবি এখান থেকে না আসতে পারে। এটা আমার হচ্ছে নিজের অ্যানালিসিস থেকে বলতে পারতেছি, কুমিল্লা বোর্ডে হয়তো এই বছর এখান থেকে মানে আপেক্ষিকতা টপিক থেকে না আসতে পারে, না আসার সম্ভাবনা একটু বেশি। তারপরেও স্কিপ তো করা যাবে না, পড়তে হবে। ওকে, এবার আসো ফটো তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কুমিল্লা বোর্ডের জন্য বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা ফটো তড়িৎ ক্রিয়াটা করে দেখে নিই। চলো আমরা চলে আসছি পরবর্তী টপিক, ফটো তড়িৎ ক্রিয়া। তো ফটো তড়িৎ ক্রিয়া থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে বিগত বছরগুলোতে, বা কী ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে আমি একটা চার্ট এখানে দিয়ে দিয়েছি। দেখো এখানে কী কী প্রশ্ন আসতে পারে। আগে আমরা দেখি ফটো তড়িৎ ক্রিয়ার জন্য ইকুয়েশন কোনটা খাটাবো। ই ইজ ইকুয়াল টু ইকে ম্যাক্স প্লাস ডাব্লিউ নট, অথবা এইচ এফ ইজ ইকুয়াল টু হাফ এম বি ম্যাক্স স্কোয়ার প্লাস এইচ এফ নট, অথবা এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ইভি নট প্লাস, এখানে হবে ইভি নট, না ইভি দিলাম ইভি, আর এখানে হবে এইচ সি বাই ল্যামডা নট। এই যে এই ফর্মুলা, ঠিক আছে। এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে এটাকে ভেঙে এটাকে ভেঙে এটা আসছে। তো যখন আমাদের যে ইনফরমেশন প্রশ্নে দেওয়া আছে তখন আমরা ওই ইনফরমেশন দিয়ে আমরা হচ্ছে গিয়ে ম্যাথ করে ফেলবো। তো এগুলো হচ্ছে একবারে যতটুকু প্রশ্ন ডিপ প্রশ্ন আসছে এর মধ্যে এইগুলো হচ্ছে মানে উল্লেখযোগ্য আর কি। আর যেগুলো হচ্ছে গিয়ে মনে করো এখান থেকে এটার বাইরেও কেমন প্রশ্ন আসছে সেটাও বলে দিব, মুখে বলে দিব আর কি এটা। তো এখন দেখো এখান থেকে প্রশ্ন কি আসে, সর্বোচ্চ গতিশক্তি বের করতে বলে, সর্বোচ্চ বেগ বের করতে বলে, সবগুলো আছে, সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ বেগ, এগুলো বের করতে বলে। সূচন কম্পাঙ্ক মানে এফ নট বের করতে বলে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা নট বের করতে বলে, কার্য অপেক্ষক মানে হচ্ছে কি এই ডাব্লিউ নটকে বের করতে বলে, কার্য অপেক্ষক অনেক জায়গায় কে দিয়ে প্রকাশ করছে, ফাই দিয়ে প্রকাশ করছে। আচ্ছা, নিশ্চল বিভব মানে এই ভি, এই ভিটাকে বলতেছে। তারপর শক্তি বলতে এই ইটাকে বোঝাচ্ছে, এই ইটা বের করতে বলে। তারপর যে ফটো তড়িৎ ক্রিয়া ঘটবে কিনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফটো তড়িৎ ক্রিয়া ঘটবে কিনা, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। ফটো তড়িৎ ক্রিয়া যদি ঘটতে হয় তাহলে মনে রাখতে হবে তোমাদের সবাইকে, নির্গত শক্তি অবশ্যই উপস্থিত শক্তি থেকে বেশি হইতে হবে, নির্গত কম্পাঙ্ক উপস্থিত কম্পাঙ্ক থেকে অবশ্যই বেশি হইতে হবে,
নির্গত বিভব নির্গত বিভব বলতে নিশ্চল বিভব, নির্গত নিশ্চল বিভব উপস্থিত নিশ্চল বিভব থেকে কম হইতে হবে। এই যে এটা তোমার গেছে আগে ধরা, এটা কিন্তু একটা ব্যতিক্রম। এই তিনটা শর্ত ফলো করলেই একমাত্র আমাদের ফটোতড়িৎক্রিয়া ঘটবে, এই ছাড়া ফটোতড়িৎক্রিয়া ঘটবে না। মানে আমাদের এই শর্তগুলো ফলো করতে হবে। এই তিনটা শর্ত দিয়ে তুমি ফটোতড়িৎক্রিয়া ঘটবে কি ঘটবে না এটা তুমি উল্লেখ করতে পারবা বা আলোচনা করতে পারবা। এর উপরে হচ্ছে যে ধরনের প্রশ্ন আসে, এখান থেকে যে কোনো একটা মান তোমাকে বের করতে বলে, মানে এই সূত্রের সাহায্যে যে কোনো একটা মান তোমাকে বের করতে বলে। মনে করো তোমার হচ্ছে প্রশ্নের মধ্যে এই এফটা তোমাকে বের করতে বলতেছে, আর বাকি এম আছে, বি ম্যাক্স দেওয়া আছে, এফ নট প্রশ্নে দিয়ে দিছে, তোমাকে এবার এখান থেকে এফটা বের করতে বলতেছে। তো তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে এখান থেকে এফটা বের করে ফেলতে পারবা, সহজ হিসাব। অথবা এফ বের করতে বলতেছে, এই অংশটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, তুমি তাই ইজিলি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা যে এইচ এফ ইজ ইকুয়াল টু হাফ এম বি ম্যাক্স স্কোয়ার প্লাস ডাব্লিউ নট, এটা দিয়েও করে তুমি এইচ এফ মানে এফটা বের করে ফেলতে পারবা এখান থেকে। তো এই ধরনের প্রশ্ন কমন প্রশ্ন পরীক্ষায় আসছে। তো আশা করি এর বাইরে কোনো ধরনের প্রশ্ন এখন মানে তোমাদের শর্ট সিলেবাসের আন্ডারে নেই। আর আরেকটা আছে কমটোন ক্রিয়া, ওইটা একবার দেখে নিবা, তারপরে ওগুলো সিলেবাসের বাহিরে লাগবে না। তো আশা করি তোমরা এই অধ্যায়টা আমি যা যা টপিক বলছি এই টপিকের মধ্যে যদি ভালো করে পড়ো, ইনশাল্লাহ একটা সিকিউ এখান থেকে হুবহু কমন পাই যাবা ইনশাল্লাহ। তাহলে আমরা দেখা যাচ্ছে এখান থেকে প্রশ্ন কিন্তু এই বছর কিন্তু আমি যেটা আইডিয়া করতেছি এই টপিক থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেকাংশই বেশি কুমিল্লা বোর্ডের জন্য এবং মাদ্রাসা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি যেগুলো পড়াচ্ছি আমি কিন্তু ইনক্লুড মাদ্রাসা বোর্ড পাশাপাশি তোমাদের এই যে বোর্ড যেটা আছে এইচএসসি বোর্ড যেটা কুমিল্লা বোর্ড অন্যান্য বোর্ড সহকারে, তো সবগুলোর জন্য একবারে আমি উল্লেখ করে বলতেছি এগুলো। আশা করি সবাই বুঝতে পারবা এবং তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো আমরা আমাদের পরবর্তী অধ্যায়ের জন্য চলে যাচ্ছি।